সবাইকে স্বাগত। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আজকে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি, টানা তৃতীয় নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারবে কি, এবং একই সঙ্গে বিসিবি সভা যেখানে নির্বাচনের রোডম্যাপটা হয়ে যেতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে বিসিবি সভা একই সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, সিরিজ জয়ের একটা সুযোগ তো রয়েছেই। তার আগে আমরা কথা বলতে চাই যে বিসিবি নির্বাচনটা কেমন হতে যাচ্ছে। আজকের বোর্ড সভায় নিশ্চয়ই সব থেকে গুরুত্ব পাবে এই বিষয়টা পাওয়া উচিত, এবং বিসিবির এই ইলেকশনটার যে আসলে কী হবে সেটা খুব স্পষ্ট হয়ে যাওয়া উচিত। সেইটা কাউন্সিলর যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট আগামী 4 বছর কোন ডিরেকশনে যাবে এই মুহূর্তে অ্যাটলিস্ট দাঁড়িয়ে তো আমাদের সেই জায়গাটাতে ঠিক করতে হবে। আগামী মাসেই, আমরা সেপ্টেম্বরের 1 তারিখ আজকে, অক্টোবরেই নির্বাচন, তার মানে আপনার 1 মাস সময় হাতে আছে। সো এইটা আমি মনে করি যে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। কারা কারা প্রার্থী হচ্ছেন, কারা ইনফ্যাক্ট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার প্রার্থীতে কারা রয়েছেন, সো অলরেডি অনেক লেট হয়ে গেছে, কিন্তু আর লেট করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যদি ওইরকমভাবে আরও লেন্দি আমরা করে ফেলি, লেটসে আমরা একটা অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড যদি চালাই বা ঠিক আছে আরও সামনে এগিয়ে নিয়ে যাই, সেটা বরং আরও জটিলতা তৈরি করবে। আমি বরং মনে করি যে এটা আসলে খুব স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। একটা গুঞ্জন ছিল যে নির্বাচন হবে কিনা, একটা অ্যাডহক কমিটি গঠন, আমি সেটাই বলছি যে সেটা যদি হয় তাহলে এটা জটিলতার জায়গাটা আরও বাড়বে, এবং বাংলাদেশ ক্রিকেটটা তখন কোর্ট কাছারিতে চলে যেতে পারে। তখন এগুলো কিন্তু মামলা মোকদ্দমা, রিট, এইসব জায়গায় চলে যেতে পারে। আমরা বাংলাদেশ ক্রিকেটে এই জিনিস দেখি যে নাই, বিষয়টা সেটা নয়। আমাদের ক্রিকেটে যারা এই নীতি নির্ধারক যারা থাকবেন তাদের ওইখানেও কিন্তু অনেক ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, এবং যেহেতু ক্রিকেট বোর্ডটা খুব স্টেবল না, দেশটাও স্টেবল না, সো ক্রিকেট বোর্ড তার দেশের বাইরে না। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এইখানে গত বছরের এই রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডেও পট পরিবর্তন হয়েছে। আপনি বোর্ড প্রেসিডেন্ট এবং অনেক পরিচালক হচ্ছে গিয়ে এখান থেকে সরে গেছেন। ফারুক ভাই এসেছিলেন, ফারুক ভাইও সরে গিয়েছেন, এখন বুলবুল ভাই আছেন। এখন যদি আবার আরেকটা অ্যাডহক কমিটি করে দেওয়া হয়, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি মনে করি যে অনেক বেশি জটিলতা তৈরি করবে। তার চেয়ে ইলেকশনটা যেহেতু হতে হবে, যেহেতু এইটা ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে রয়েছে, ইলেকশনটা দিয়ে দেওয়াটাই উচিত বলে আমার কাছে। কিন্তু আমার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এই সময়টা যদি নির্বাচন হয়ে যায় পরবর্তীতে কি হবে? এই ধরনের ক্ষেত্রে আমরা আনঅফিসিয়ালি অনেক কিছু বলতে পারি, যে ধরেন একটা হস্তক্ষেপ কিন্তু থাকে, সেটা তো এড়ানো সম্ভব না। পরবর্তীতে কি হবে? এখন সেইটার আশায় যদি আমরা থাকি যে এই মুহূর্তে দেশে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, ফলে ক্রিকেট বোর্ডের নির্বাচন হলে নির্বাচিত হয়ে যারা আসবেন তারা দেশের নির্বাচন হলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেই ক্ষেত্রে বোর্ডটা থাকবে নাকি বোর্ডটা ভেঙে দেবে, এই তো আপনার প্রশ্ন। এবং আপনার প্রশ্নটা খুবই লেজিটিমেট, এটা হচ্ছে কি খুবই যৌক্তিক প্রশ্ন। কিন্তু আমরা কি সেইটার অপেক্ষায় কতদিন থাকবো? বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা ধরেন, মানে এটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে, রাইট? এখন সেই নির্বাচন, দেশের নির্বাচন, সেই নির্বাচন হবে কিনা তা নিয়েও তো অনিশ্চয়তা আছে। তাহলে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা আগামী মাসে, সেইটা আমরা যদি ফেব্রুয়ারির আশায় যদি ফেলে রাখি, এখন অ্যাডহক কমিটি করি, দেশের নির্বাচন যদি না হয় আগামী 6 মাস, যদি না হয় আগামী 1 বছর, যদি না হয় আগামী 2 বছর, আমরা তো জানি না দেশ কি হবে। সো ক্রিকেট বোর্ড কি এইভাবে আসলে চলতে থাকবে? সো আমি মনে করি যে তখন কি হবে ওই অনিশ্চয়তার জন্য, অনিশ্চয়তা ডেফিনেটলি রয়েছে। এবং আমি আপনারা বলে রাখি যে দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই বোর্ডটা নির্বাচিত হবে, খুবই প্রবল আশঙ্কার জায়গা রয়েছে সেই বোর্ডটা ভেঙে দেওয়া হবে। অ্যাটলিস্ট ধরেন এখনকার বোর্ডে যারা এখনকার সরকারের ব্লেসিংস নিয়ে আসবেন, সেইটা ইনক্লুডিং বোর্ড প্রেসিডেন্টও হতে পারেন, যে এখনকার গভর্নমেন্টের ব্লেসিংস নিয়ে যিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন যদি এখন নির্বাচন হয়, তিনি নির্বাচিত দেশে যখন নির্বাচন হবে সেই পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে তিনি কিংবা তার বোর্ডের অনেক সভাসদরাই হয়তো বা থাকতে পারবেন। এখন আইসিসির সঙ্গে কিভাবে নেগোসিয়েট করবে, কিভাবে এই জিনিসটা করবে, সেটা পরের আলোচনা। কিন্তু ওই জন্য আমরা ওয়েট করতে পারি না, আমরা ওই জন্য অ্যাডহক কমিটি দিয়ে এখন ভোট চালাতে পারি না। এখন যদি ওই জায়গাটাতে আমরা যাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জটিলতা আরও বাড়বে। জি, আর গঠনতন্ত্রের কথা বলছিলেন যে একটা সংশোধনের কথা উঠছিল যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, বলছিল যে সবগুলা বোর্ডেরই গঠনতন্ত্র চেঞ্জ করা হবে, সেটা কিন্তু সম্ভব হয়নি। আর ঢাকার যে ক্লাবগুলো তাদের দাবির মুখে, তখন আবার এই পুরনো সংবিধানে যদি নির্বাচনটা হয়, সেটা আসলে কতটা যৌক্তিক? দেখেন আরিফ, আমি বারবার বলছি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে জটিলতা যতটা সম্ভব পরিহার করা যায়। এখন কিন্তু এই স্কুল অফ থটও রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গত 3টা নির্বাচন হয়েছে সেটা অবৈধ, সেটা যেই গঠনতন্ত্রের আলোকে হচ্ছে সেই গঠনতন্ত্রটা ঠিক না। সেটা হচ্ছে কি 2008 সালের পরে যেভাবে গঠনতন্ত্র দিয়ে নির্বাচনটা করা হয়েছে, সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে এইভাবে ইলেকশনটা হতে পারে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে ওই তখন তো কেউ কিছু বলেনি,
কিন্তু এখন সেটাকে সামনে নিয়ে এসে যদি এটা কোর্টে চলে যায়, যদি এটা রিড করা হয়, তখন তো জটিলতার জায়গাটা আরো বেড়ে যাবে। আর আপনি যে কথাটা বলেছেন সংস্কার, এইটা আবার আমার কাছে খুব ফানি লাগে যে সংস্কার অনেক শুনেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও হবে। সেইটা কি আপনি আমরা তো ধরেন মাঠে ঘাটে থাকি, গত 1 মাস 2 মাস 3 মাসে কি আমরা আর শুনতে পাই? আমরা কিন্তু আর শুনতে পাই না। এখন কিন্তু আর ওই সংস্কারটা পেছনে চলে গিয়েছে, সেই সামনে চলে এসেছে নির্বাচনটা। আমি মনে করি যে যে কোনো কিছুর সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প কিংবা সম্ভাব্য সবচেয়ে কম খারাপ বিকল্পও যদি বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে নির্বাচনটা দিয়ে দিলে নির্বাচিত যেই ক্রিকেট বোর্ডটা আসবে, তারা যদি মনে করে যে সংস্কার হবে, তারা যদি মনে করে গঠনতন্ত্র পরিবর্তন হবে। এখন যদি মনে করা হয় যে না, আমরা গঠনতন্ত্র পরিবর্তন করে ক্রিকেট বোর্ডের ইলেকশন করব, আগামী 3 মাসে আপনি করতে পারবেন না, আগামী 6 মাসে আপনি করতে পারবেন না। আপনি একবার পরিবর্তনের চেষ্টা করেছিলেন, তখনই ক্লাবগুলোর প্রতিরোধের মুখে আপনাকে পেছনে সরে যেতে হয়েছে। অনেক রকম স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা ক্রিকেট বোর্ডের ইলেকশনে রয়েছে, যেটা বিষয়টা আসলে খুব সহজ নয়। কি কোথাও আছে যে ধরেন আপনার এই ক্লাব গুলা ডমিনেট করবে বিসিবি, ক্লাবের উপর সবকিছু, পৃথিবীর অন্য দেশে অন্য বোর্ডগুলা কিভাবে হয়? না, এটা আবার অন্যদের সাথে মিলালে হবে না। পৃথিবীর অন্যান্য দেশ যেমন বাংলাদেশের মতো চলে না, পৃথিবীর অন্যান্য দেশে ক্রিকেট বোর্ডও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো চলে না। পৃথিবীর অন্যান্য দেশে রাজধানীর ক্রিকেট বোর্ডগুলোর কন্ট্রিবিউশন ক্রিকেটে এত না যতটা বাংলাদেশে রয়েছে। সো আমি বলছি না যে এই গঠনতন্ত্র চেঞ্জ করা যাবে না, আমি বলছি না যে এখানে যে আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর 25 জন, তার মধ্যে 12 জনই হচ্ছে গিয়ে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে আসবেন। এটা টু মাচ, আই ডু এগ্রি। কিন্তু এটাকে আপনি যখন চেঞ্জ করতে চেয়েছেন, যখন চেঞ্জ করাটা সবচেয়ে তুলনামূলক সহজ ছিল, ফাহিম ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, পারেন নাই তো। সো এখন যখন আপনি ইলেকশনের আজকে রোডম্যাপ ঘোষণা করবেন বলে হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডের সভা থেকে আমরা এক্সপেক্ট করছি, তখন আপনি ওইটা করতে পারবেন। তখন আপনি এটা করতে গিয়ে এটা আপনি জটিলতা তৈরি করবেন না। বরং আপনি নির্বাচিত বোর্ড আসলে তারা যদি সবাই মিলে বসে যে না ঠিক আছে, 10টা 12টা না, আমরা হচ্ছে গিয়ে এটা 10টা বা 8টা পর্যন্ত করি, আমরা অন্যান্য জায়গায় বাড়াই। আমরা যেমন দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন এলাকাতে রিজিওনাল ক্রিকেটটাকে স্ট্রং করার যে চেষ্টা করা হচ্ছে, সো সেটা আপনি পরের জন্য রেখে দেন। এখনকার জন্য যদি সেটা করেন, আমি বরং মনে করবো যে সেখানে দুরভিসন্ধি থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা বাজে চেষ্টা থাকবে। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার কাছে যাই। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই করতে পারেন। আমার নাম মোহাম্মদ মাহফুজ আহমেদ। জি, আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের জাতীয় দলে সাইফ হাসানকে যে নেওয়া হলো, এখানে মানে কার ক্ষতি হলো? তৌহিদ হৃদয় কি দল থেকে বাদ করতে পারে না? জি জি, ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। সাইফ হাসানকে নিয়ে কথা বলছিলেন। থ্যাংক ইউ। উনি যেটা বলেছেন বোধহয় আজকের ম্যাচের 11টার কথা বলেছেন। তাহিদ হৃদয়কে বাদ দেওয়াটা এই মুহূর্তে পপুলার ডিসিশন। মানে আমি সোশ্যাল মিডিয়া দেখে যেটা বুঝছি যে না ঠিক আছে, পাকিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচে 0 করেছেন, খুব ভালো ফর্মে তিনি নেই। বাট আমি দেখি বাংলাদেশের এই 16 সদস্যের স্কোয়াডে একজন মাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন, সেটা তাহিদ হৃদয়। সাকিব আল হাসান কিছুদিন আগে একটা কথা বলেছেন, যেটা আবার বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের মাঝখানে তুমুল জনপ্রিয় হয়েছে, যে টি-20 ক্রিকেটে মিডল অর্ডার বলে কোনো কিছু নাই। আমি এটার সঙ্গে এগ্রি করি না। আমি মনে করি যে মিডল অর্ডার বলে আছে, রোল মোরলেস। আপনার 120 বলের খেলা, এটা তো আপনি প্রত্যেকটা বল আপনি মারবেন না, প্রত্যেকটা বলের বা সব পজিশনের ব্যাটসম্যানদের এক রোল থাকে না। সো মিডল অর্ডার স্পেশাল আমি 4-5 বলি, এই জায়গায় ব্যাটসম্যানদের একটি স্পেসিফিক রোল রয়েছে। গত ম্যাচে 4 নম্বরে সাইফ হাসান খেলেছেন, তিনি সাকসেস হয়েছেন। কিন্তু আমি মনে করি যে তাওহিদ হৃদয়কে আসলে বাদ দেওয়ার কোনো অপশন নাই, আমরা যদি এশিয়া কাপের কথা চিন্তা করি। বরং যদি এই জায়গাটাতে শামীম পাটোয়ারি ফিট যদি হয়, সেক্ষেত্রে তো আলোচনাটা আসছে তাকে আমরা একাদশে রাখতে পারি কিনা। ইন দ্যাট কেস আমরা জাকের আলী অনেককে প্রপার রেস্ট দিতে পারি, বাদ দেওয়া না, কারণ পাকিস্তানের সঙ্গে সিরিজেই জাকের আলী অনেকে একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো তাকে রেস্ট দিয়ে আমরা এই জায়গাটাতে দেখতে পারি। তাওহিদ হৃদয়কে বাদ দেওয়াটা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা নির্বাচনের বিষয়ে কথা বলছিলাম। তামিম ইকবাল খান বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক, এক সময়কার অধিনায়ক, এখন তিনি বলছেন যে নির্বাচন করবেন তিনি। তার এই ডিসিশন আপনি কিভাবে দেখছেন? এবং তামিম যদি বোর্ডে আসেন পরিচালক হয়ে, কিংবা ধরেন পরবর্তীতে সভাপতি হলেন, পুরো ব্যাপারটা কেমন হবে? খুব ভালো হবে, খুবই ভালো হবে। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটটা দেখেন একটা স্তর থেকে তো আরেকটা স্তরে যায়। আমরা ক্রিকেটীয় জায়গা থেকে আপনার দেখেন, এই কথাটা আমি আপনাদের এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আমি বিভিন্ন জায়গাতেই বলি যে কোনো খেলাতে যখন নেক্সট জেনারেশন যখন আগের জেনারেশনটাকে ছাপিয়ে যেতে পারে, তখনই কিন্তু খেলাটার উন্নতির জায়গাটা ঘটে। আমাদের ওইখানটাতে যারা ছিলেন রকিবুল ভাই, হীরা ভাই, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই ছিলেন ফারুক ভাই, নান্নু ভাই, বুলবুল ভাইটা, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই সুমন ভাই, আশরাফুলটা আর মাশরাফিরা, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই আমাদের এই যে পঞ্চপাণ্ডব যাদের কথা বলি তারা। এখন কিন্তু তাদের চেয়ে বেটার কেউ নাই বলে আমাদের ক্রিকেটে স্ট্রাগল করছে।
সংগঠকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি মনে করি যে আমাদের এই পঞ্চপাণ্ডব, স্পেশালি আমি পঞ্চপাণ্ডব মানে ওই 5 জনের কথা বলছি না, এই জেনারেশনটার কথা বলছি, তারা যখন ক্রিকেটের বিভিন্ন জায়গাতে আসবে, ধরেন কেউ কেউ কোচিংয়ে আসলেন, কেউ ক্রিকেট বোর্ডে আসলেন, কেউ ধরেন সিলেক্টর হিসাবে আসলেন, সেইটা আমাদের ক্রিকেটে একটা ভেরি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। আর তামিম ইকবাল যেটা, তিনি যদি আসেন, আমি মনে করি নিউ আইডিয়াস নিয়ে তিনি এসে এই জায়গাটাতে অনেক ভালো করতে পারবেন। বাট দেন এগেন আমি মনে করি এই জায়গাটাতেও ক্রিকেট বোর্ডে আসাটাই শুধু না, ক্রিকেট বোর্ডে আসবো, ক্রিকেট বোর্ডে একটা হচ্ছে আমি পরিচালক হিসেবে আসবো, একটা হচ্ছে আমি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসবো। হ্যাঁ, বোর্ড প্রেসিডেন্ট প্রথমত তো পরিচালক আপনার হতে হবে, তারপরে সবাই মিলেই আপনাকে হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত করবে। দেন এগেন বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা সংসদীয় গণতন্ত্রে যদি দেখেন, কেউ তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইলেকশন করেন না, প্রথমত তো হচ্ছে গিয়ে তাকে ওই এমপি ইলেকশন করে এমপি হতে হয়, তারপরে সংসদ তাকে হচ্ছে গিয়ে ওই প্রধানমন্ত্রীর দায়িত্বটা দেয়। কিন্তু একটা ফেস থাকে না সামনে, আমরা জানি না যে তিনি হচ্ছে গিয়ে এই দলটার ফেস বা এই অংশটার ফেস, তিনি হচ্ছে গিয়ে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এখানে তামিম ইকবাল হন সেটা, বুলবুল ভাই হন সেটা, এই জিনিসটা ওপেন হয়ে যাওয়া উচিত যে আমরা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশন করছি, এই হচ্ছে গিয়ে আমাদের নির্বাচনী ইশতেহার, আমি যদি আগামী 4 বছর ক্ষমতায় থাকি, যদি মানে কি যে থাকারই তো কথা, তাহলে হচ্ছে কি আমি এই এই প্রতিশ্রুতি দিচ্ছি, এগুলো আমরা আসলে পূরণ করব। সেইটা আমি মনে করি যে বুলবুল ভাইয়ের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মানে যেহেতু বুলবুল ভাই এখন কারেন্টলি রয়েছেন, আর তামিমের কথা যেটা আপনি বলেছেন, আমি মনে করি যে সেটা আসলে খুবই 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 পজিটিভ। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে তিনি এই সময়কার বিষয়গুলো বুঝবেন, যেটা আমরা তার কাছে প্রত্যাশা করতে পারি। আমরা সৌরভ গাঙ্গুলি যখন এসেছিলেন তাকে দেখেছি যে বিভিন্নভাবে আপনার রোডম্যাপটা তিনি সাজিয়েছেন, বিশেষ করে বয়সভিত্তিক দলগুলোকে কোথায় কাকে সেট করতে হবে। আমরা দেখেছি যে লক্ষণকে তিনি নিয়ে এসেছিলেন আপনার বয়সভিত্তিক দলগুলোতে, পরবর্তীতে ওখান থেকে ভালো ভালো ক্রিকেটাররা এসছেন। তো তামিমের তো সেক্ষেত্রে অনেক বেশি জানা। ট্রু, ভেরি মাচ ট্রু। এবং আপনি দেখেন যে এই যে কোয়াবের একটা ইলেকশন হচ্ছে, কোয়াবের কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন 2 জন, ওই জায়গাটাতে ইলেকশন হচ্ছে, বাকিরা কিন্তু আমরা জানি যে 8 জনের, যে 8 জন না 9 জন একটা কমিটি হয়েছে। এইখানটাতেও কিন্তু বিহাইন্ড দ্য সিন তামিম অনেক কাজ করেছেন। তিনি কোয়াবের মধ্যে নেই, তিনি কমিটির মধ্যেও নেই, কিন্তু তিনি কাজ করেছেন। সো আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে আসলে তার ওরকম অনেক কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে। এবং আপনি যে কথা বলেছেন সেটা কিন্তু আসলে খুবই ট্রু, যে কন্টেম্পোরারি ক্রিকেট ইস্যুসটা তার মতো ভালো কেউ বুঝবে না। সেইটা আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমের কথা বলেন, সেইটা আমাদের ফ্যাসিলিটিসের কথা বলেন, সেইটা আমাদের বয়সভিত্তিক দলগুলোর কথা বলেন, আমাদের কোচিং সেট আপের কথা বলেন, আমাদের ক্রিকেটারদের যে কি প্রয়োজনীয়, সেইটা তামিমের চেয়ে ভালো কেউ বুঝবেন না। আমি অন্য কাউকে খাটো করছি না, আমি বলছি না যে বুলবুল ভাই আসলে তিনি সেটা বুঝতে পারবেন না, বা ইভেন ধরেন ফারুক ভাইও যদি, যেটা শুনতে পাচ্ছি যে তিনিও আগ্রহ প্রকাশ করছেন বা করেছেন, আমি বলছি না যে তার পারবেন না, কিন্তু তামিমের এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে এবং কন্টেম্পোরারি এক্সপিরিয়েন্স রয়েছে। গত এই 1 বছর 2 বছর আগ পর্যন্ত, তার আগের 15-20 বছর ধরে তার এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো প্রবলেমগুলো তার মতো কেউ ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে তামিমের হয়তো বা বয়স কম, কিংবা ধরেন হচ্ছে কি তার সংগঠক হিসেবে ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা কম। ভাই, এখন আপনি যদি নতুনদের সুযোগ না দেন, তাহলে তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রুফ করবে? সো ওইটা খুব বড় কোনো ব্যারিয়ার বলে আমার কাছে মনে হয় না। আমি সিরিয়াসলি মনে করি যে তামিম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন, বোর্ড ডিরেক্টর হিসেবে আসেন, বা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যদি আসেন, সেটা বাংলাদেশ ক্রিকেটে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে পজিটিভলি। আপনার কথা শুনে মনে হচ্ছিল সূর্যা বংশীর কথা, যে ধরেন 14 বছরে এসে সেঞ্চুরি করার সুযোগ দেওয়ার জন্য। এক্স্যাক্টলি তাই, আপনার তো সুযোগ দিতেই হবে। আপনি যদি সুযোগ না দেন, হ্যাঁ, আপনি সুযোগ কখন দিতে পারতেন না? আপনি কখন সুযোগ দিবেন না? যখন আমাদের ক্রিকেটটা খুব ভালো চলছে। লেটস সে আমাদের ক্রিকেট যদি এরকম হতো যে আমাদের ক্রিকেট বোর্ডও খুব ভালো চলেছে বা চলছে, আমরা ক্রিকেট বোর্ডে সবচেয়ে ভালো আপনি কি শুনেন বলেন তো? আমরা সবচেয়ে ভালো গত 5 বছরে ক্রিকেট বোর্ডে শুনি যে আমাদের 800 কোটি টাকা আছে, 900 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে। এটা এখন শুনতে শুনতে শুনে 1300-1400 কোটি টাকা আছে। তাতে কি হয়েছে? আমাদের ফ্যাসিলিটিস কোথায়? আমাদের ক্রিকেটাররা কি যথেষ্ট পরিমাণে তারা এই যে যাদের সঙ্গে লড়াই করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, তাদের সঙ্গে লড়াই করার মতো যথেষ্ট রসদ কি তারা পান? অথবা ধরেন নয় এখনকার ক্রিকেটাররা টু সাম এক্সটেন্ট পান। আমাদের পাইপলাইনের কি অবস্থা? আমাদের নেক্সট জেনারেশনের কি অবস্থা? আমাদের 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর ক্রিকেটের কি অবস্থা? সেগুলো কি আমরা আসলে জানি? এখন যখন আমরা সেটা জানি না, তার মানে আমাদের সংগঠকদের ব্যর্থতা রয়েছে। সংগঠকরা ওই জায়গাগুলো তৈরি করতে পারেন নাই। যেহেতু তারা পারেন নাই, সেহেতু এই জায়গাটাতে আপনার নতুন ফেস লাগবে। আপনি সৌদিয়ার কথা বলছেন, তার হিসাবটা দেখেন, ভারত এইরকম হিউজলি সাকসেসফুল একটা টিম, তারপরেও তারা এই 14 বছর, 15 বছর, 16 বছর বয়সী একটা ক্রিকেটারকে সুযোগ দেবার কথা ভাবছে। অবভিয়াসলি তিনি সেটা প্রুভ করছেন আইপিএলে। আর আমাদের ক্রিকেট বোর্ড যখন প্রপারলি রান করছে না, আমি মোটা দাগে বলছি, আমি নির্দিষ্ট কাউকে মোটা দাগে বলছি, সো তখন তো আপনার নতুনদের সুযোগ দেওয়ার দিকে এগোতেই হবে। এবং আপনি একটা দেখেছেন যে বুলবুল ভাইকে নতুন আপনি সুযোগ দিয়ে বুলবুল ভাই গত 2-3 মাসে কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট রেখেছেন। সো সেই সুযোগ আমরা একটা বিরতি নিচ্ছি ছোট, এরপর ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কোথাও যাবেন না। রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা আলোচনা করছিলাম বিসিবির সভা নিয়ে।
শুধুমাত্র নির্বাচনই নয়, আপনার বিপিএল ইস্যুটাও থাকছে। আপনি জানেন যে সময়, দিনক্ষণ এবং সবকিছুই আজকের মধ্যে একটা প্ল্যান করার কথা, এবং সেটা প্রত্যেক মিটিংয়েই বলে, কিন্তু আসলে আলটিমেটলি কতটুকু এগোতে পেরেছে এখন পর্যন্ত বিপিএল নিয়ে বিসিবি? যতটুকু এগিয়েছিল ততটুকু আবার পিছিয়ে গেছে, কিংবা তার চেয়ে বেশি পিছিয়ে গেছে। কেন আমি বলি, বিপিএল এর এইবার হচ্ছে গিয়ে যে গভর্নিং কাউন্সিলটা, সেটার হেড করা হয়েছিল মাহবুবা আনামকে। মাহবুবা আনাম বিপিএল এ পরের বোর্ড ইলেকশন করছেন না। পরে বোর্ড ইলেকশন যদি তিনি না করেন, তাহলে বিপিএল এর চিফের এমন তো না যে মাহবুব ভাইকে টেকনোক্রেট কোটায় তাকে বিপিএল এর হেড করা হবে, গভর্নিং কাউন্সিল হেড, তা তো আর না। তো তাহলে হচ্ছে গিয়ে সেটা পুরোপুরি আরেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে করবেন গেল না, নো মিন্স নো। এখন পর্যন্ত তো হিসাব তাই, কিন্তু বাট আমার কাছে একেবারে 100% যে ডোর ক্লোজ হয়ে গেছে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে সেটা মনে হয় না, কারণ এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে, শুধুমাত্র ক্রিকেট না, ক্রিকেটের বাইরেরও নানান ইস্যুজ রয়েছে। সেই ইস্যুসগুলো যদি রিজলভ করতে পারেন মাহবুব ভাই, তাহলে আমি পুরোপুরি রুলড আউট করতে পারছি না। মানে আপনি যে প্রশ্নটা করলে নো মিন্স নো, আমার কাছে সেটা মনে হয় না। বাট অ্যাপারেন্টলি এখন পর্যন্ত তাই, ক্রিকেট বোর্ড তো আর ওইটার আশায় থাকতে পারবে না। সো বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনার নতুন হেড করতে হবে, আবার বিপিএলকে, হ্যাঁ আপনি একটা পর্যায় পর্যন্ত যেতে পারবেন যে কয়টা টিম নিয়ে করবো, কিভাবে করবো। ইনফ্যাক্ট বিপিএল এর সময়সূচিটাও কি আমরা করতে পারবো? মানে আমরা বলছি যে ডিসেম্বর জানুয়ারিতে আমরা করব, ইজ ইট রিয়েলিস্টিক্যালি পসিবল? আপনার যদি দেশের ন্যাশনাল ইলেকশন যদি হয় ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারিতে আমি বিপিএল হওয়ার কোনো সুযোগ দেখি না। মানে আপনার এখানে নিরাপত্তা ইস্যুজ রয়েছে, এখানে আপনার অনেক ইস্যুজ রয়েছে, সেইখানটাতে আমরা বিপিএল এই সময় করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। ইন দ্যাট কেস বিসিবি আসলে কি ডিসিশনটা নেবে? সো আজকের যে বোর্ড মিটিং, সেখানে আমার মনে হয় যে বিপিএলটা আমরা একটা ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে আমরা করবো, আমরা সেইটা ডিসিশন নিতে পারি যে এই কোম্পানি আমাদের বিপিএল করবে। আমরা এই ডিসিশন নিতে পারি যে না, আমরা বিপিএলটা আমরা 5টা টিম নিয়ে করবো, সেই 5টা টিম কারা হবে সেইটা আমরা ঠিক করতে পারি। কিন্তু বিপিএলটা সার্টেনলি ডিসেম্বর মাসের ধরেন মানে 21 তারিখে শুরু হচ্ছে, এইটা ডিসিশনটা নেয়া এই মুহূর্তে আমার নেয়ার মতো অবস্থায় আমরা আছি বলে আমার কাছে মনে হয় না, এবং সেই ডিসিশনটার জন্য নির্বাচিত বোর্ডকে আসলে এবং এই কারণে মাহবুব আনাম তিনি বলেছিলেন যে মে মাসে একটা উইন্ডো রয়েছে। অপশন নাই মানে দেশের ইলেকশন যদি, আমি জানি না, আমাদের আজকের স্পোর্টসের আলোচনা বা যখন ক্রিকেট বোর্ডের নির্বাচনের আলোচনা আসে, তখন কিন্তু স্পোর্টসের সঙ্গে দেশের নির্বাচনটাও খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো সেই কারণে আমি বারবার ওই জিনিসটাই বলছি, দেশের নির্বাচনটাই এই বিপিএল আয়োজনের ক্ষেত্রে একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আমার কাছে মনে হয়। দেশের নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয়, আমি তার আগে বিপিএল আয়োজনের তার উপর যেটা হচ্ছে আপনার এই যে আকুর যে রিপোর্টগুলো অলরেডি আমরা গণমাধ্যমে দেখেছি, এটারও একটা প্রভাব তো পড়বে নিশ্চয়ই। গণমাধ্যমে আমরা রিপোর্টগুলো কিভাবে দেখেছি সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এটা গণমাধ্যমের ক্রেডিট, যেই সব গণমাধ্যমের কাছে গিয়েছে তাদের একটা হিউজ ক্রেডিট, আমি তাদেরকে সেই ক্রেডিটটা অবশ্যই দিচ্ছি গণমাধ্যম কর্মী হিসেবে, সেইটার মনে করেন যে আমার কাছেও ভালো লাগছে। কিন্তু ইজ ইট দ্য প্রসেস তো এটা না, এটা প্রচন্ড রকম গোপনীয়তার মধ্যে পুরো জিনিসটা হওয়ার কথা। ওয়ারাজ আমরা দেখতে পাচ্ছি যে যা হয়েছে সবকিছু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের হাতে যাওয়ার আগে, আমি জানি যে একদিন এটা বোর্ড প্রেসিডেন্টের হাতে দেওয়া হয়েছে একদিন সন্ধ্যাবেলায়, একদম সেইটাও বোর্ড প্রেসিডেন্টের রুমে গিয়ে না, ক্রিকেট বোর্ডেরই কোনো একটা জায়গায় একটা প্যাসেজের মধ্যে, সেইটা 2 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে মিডিয়াতে চলে আসে সেই ইন ডিটেল। যখন পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট বুলবুলের কথা বলছি, তিনিও ওই জিনিসটা পুরোপুরি ভালোভাবে দেখেন নাই। সো এই প্রসেসটা মেনটেন করে আমরা যে আসলে এখানে কাদের শাস্তি কতটা নিশ্চিত করতে পারবো, শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্যতের জন্য শাস্তি কেন দেওয়া হয়। শাস্তি দেওয়া হয় যেন এই অপরাধটা ভবিষ্যতে কেউ না করে, তাই তো? মানে দেশেও আপনি একটা অপরাধ করলেন, সেক্ষেত্রে আপনাকে শাস্তি কেন দেওয়া হয়, যে সোসাইটির অন্য কেউ যেন এই অপরাধটা না করে। সো ক্রিকেটেও যদি এরকম যদি কোনো রকম কোনো ম্যাচ ফিক্সিং রিলেটেড কোনো কিছু থাকে, শাস্তি দেওয়া হবে যেন ভবিষ্যতে এটা না হয়। যথেষ্ট প্রমাণ কি তারা হাতে পেয়েছে? আমরা আকুর কথা যাদেরকে বলছি, আমাদের ক্রিকেট বোর্ডের যে দুর্নীতি দমন ইউনিট রয়েছে, ওইটা নিয়ে কিন্তু আমার মধ্যে সিরিয়াস ডাউট রয়েছে। এবং সেইটা যদি না হয়, লোক দেখানো আপনি শাস্তিও যেমন দিতে পারবেন না, আবার আপনি মুখ বাঁচানো তাদেরকে শাস্তির আওতা থেকে সরিয়ে নিতে পারবেন না। আমি আগের ক্রিকেট বোর্ডের অনেকের কাছ থেকে অনেকবার আমি শুনেছি যে এটা করা যাবে না, কেননা তাহলে বাংলাদেশ ক্রিকেটের উপরে ক্রিকেটের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। আরে বাবা, ক্রিকেটের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে না করতে করতে আপনারা জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন যে এখন শুধু বিপিএল না, ডিপিএল না, এইটা আমাদের ডোমেস্টিকের সব জায়গায় একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে খুবই কড়া স্টেপ নিতে হবে, এটার সঙ্গে আমরা সবাই এগ্রি করি, কিন্তু কতটা কড়া স্টেপ তারা নিতে পারবে সেইটার সঙ্গে বোধহয় সবাই আমরা একটা ডাউট পোষণ। আমরা একদম শেষ দিকে আজকে যে ম্যাচটা রয়েছে সেখানে কথা যদি বলি যে এই ম্যাচটা জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে, কিন্তু তার থেকে কি আপনার মনে হয় যে আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারে, নাকি হচ্ছে বেস্ট কম্বিনেশন খেলাবে, কোনটা উচিত? এশিয়া কাপের প্রিপারেশন এই সিরিজটা, আমি আমার প্ল্যাটফর্মে এই সিরিজ শুরুর আগে বলেছিলাম যে আমরা যদি এই সিরিজটা 2-1 ব্যবধানে হারিও, সিরিজ হেরে যাওয়াটা তো আর ভালো প্রিপারেশন না, কিন্তু ধর আমি একটা ম্যাচ হারা পর্যন্ত এফোর্ট করতে পারি, আমরা
ইন সেক অফ আওয়ার মানে এশিয়া কাপ প্রিপারেশন, যে আমরা কোন 11টা নিয়ে খেলবো, ওইখানে বিভিন্ন কন্ডিশনে খেলতে হবে, ওইখানে আমাদের শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে হবে, আমি হংকংকে ব্র্যাকেট বন্দি থেকেই বলছি। সো সেইটার জন্য আমি মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যদি মনে হয় যে না এই জায়গাগুলো আমাদের একটু দেখা প্রয়োজন, এই জায়গাগুলোতে আমাদের আর একটু এটা হয়তো আমাদের বেস্ট 11 না, লেটসে হচ্ছে গিয়ে যে এই মুহূর্তে আমাদের বেস্ট 11-এর বাইরে জাকের আলীকে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এশিয়া কাপের কথা বিবেচনা করে আমরা জাকেরকে এই ম্যাচটাতে বাইরের বিশ্রাম দিলাম। সো এরকম এক্সপেরিমেন্ট আসলে করা অসংখ্য ধন্যবাদ সুমান মোহাম্মদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমাদের আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বাংলাদেশ দারুণ একটা ক্রিকেট খেলুক আজকের ম্যাচে, আজকে সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।